133 অধ্যাদেশের মধ্যে আমরা আজ দেখলাম 20টিতে সরকারি দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, 4টি রহিত হচ্ছে। এই রহিত হওয়ার 4টির মধ্যে সেখানেও নোট অফ ডিসেন্ট আছে। একটা অধ্যাদেশ সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয়ের যে বিষয়টা এসেছিল, যেটি মাজহার হোসেন কেসেও এর সুপারিশও দেওয়া হয়েছিল, যেটা বলা হচ্ছিল যে সুপ্রিম কোর্ট এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, স্বাধীন থাকবে। তো এই অধ্যাদেশটা রহিতকরণের মধ্য দিয়ে আসলে কি হলো? সুপ্রিম কোর্টের অথবা বিচার বিভাগের স্বাধীনতা কি থাকবে কিনা? না, বিচার বিভাগের সাথে ইতিমধ্যে আমি আরেকটু কথা আপনার সাথে একটু বলে নিই, যেটা সাথে সুবিধা হবে। এমপি সাহেব বলেছে যে তাইলে কি আমরা এই যে গণতান্ত্রিক আরেকটা ফেসিবাদ জন্ম নেবে কিনা। আপনি দেখেন এই কাঠামো, বিশেষ করে যে 30টা বিষয়ে ঐক্যমত হয়েছে, আপনি যদি 30টা বিষয়ের অর্ধেকও যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, বাংলাদেশে কোনো ফেসিবাদ আসার কোনো সম্ভাবনা নেই। কারণ একটা জায়গা বলি, আমি একটা জায়গা আপনি নিশ্চিত করেন বাংলাদেশে কখনো ফেসিবাদের আর জন্ম হবে না, সেটা হলো যদি জনগণের ভোটের অধিকারটা আপনি নিশ্চিত করতে পারেন। অনলি ওয়ান। আপনি দেখেন বাংলাদেশের ইতিহাস দেখেন, আমরা এবার কি বলেছি যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হবে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক বলি বা ইন্টেরিয়াম বলি, যেই নামে আমরা ডাকি না কেন হবে। আপনি দেখেন বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন, বাংলাদেশের 4টা নির্বাচন হয়েছে নিউট্রাল গভর্নমেন্টের অধীনে। কোন সরকারি দল কিন্তু পরবর্তী নির্বাচনে জিততে পারেনি, মানে যারা ক্ষমতায় ছিল। অর্থাৎ আপনি ক্ষমতা যারা থাকে তারা নানা সংকটের মধ্যে পড়ে, ন্যায্যতার ভিত্তিতেও পড়ে অনেক সময়। অর্থাৎ বাংলাদেশের মানুষের একটা ন্যাচারাল ক্যারেক্টার, একটা পরিবর্তন চায়। এটা আমাদের এটা এই অঞ্চলের একটা ট্রেন্ড, এইটাকে আপনি চেঞ্জ করতে, আপনি ভালো কাজ করলেন, তারপর বলে আমি আপনার উত্তরটা এসেছে, আমার প্রশ্নের উত্তরটা। সুতরাং আগামী দিনে এই যে যেই আশঙ্কাটা যে জুজুর ভয় দেখাতে চাচ্ছে, আপনি দেখেন কি কি চেঞ্জগুলি আমাদের। এই যে বিএনপি বলেছে আমি একটা মানে সর্বদলীয় সরকার করবো, বিএনপি হয়তো বিরোধী দল ছাড়া বাকি দলগুলি কিন্তু এখানে আছে, 4-5টা দল নিয়ে তার গভর্নমেন্ট আছে। এখানে আমরা বলছি একটা সোশ্যাল কন্ট্যাক্ট তৈরি করবো আমরা সমাজের মধ্যে। দেখেন সরকারি দল বিজয়ী হওয়ার পর বিরোধী দলের কাছে ছুটে গেছে, এটা বাংলাদেশের ইতিহাসে আপনি দেখেছেন। বিরোধী দল আবার শুভেচ্ছা জানিয়েছে। ওকে, আমরা তো এইটাকে তো আমরা ওয়েলকাম করি যে একটা কালচার তো আপনি তৈরি করতে পেরেছেন। আপনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আপনি করেছেন। লোকাল গভর্নমেন্টে দেখা যায় আমাদের মধ্যে বিভাজন তৈরি হয় মার্কা নিয়ে, দলীয় মার্কা। আমরা স্পষ্ট ভাষায় বলেছি লোকাল গভর্নমেন্ট হবে অ্যাবসলিউটলি নিউট্রাল। আপনি বলেছেন এই যে আপার হাউজের ব্যাপার, যে আজকে দেখা যায় আপনার যদি এখন অ্যাডভোকেট সাহেব যদি নির্বাচন করতে চায়, বাংলাদেশের যে টেন্ট, এটা আপনি মার্কার বাইরে পারবেন না, এটা স্বাভাবিক। এটা যদি আপনি বলেন তাহলে জনরায়টা নেই। আমাদের দেশের জনগণের মাইন্ড সেট আপই হলো সেটা যে কোনো মার্কাকে তারা পছন্দ করে, এটা রিয়েলিটি। এটা তো সুতরাং তারাও কিন্তু এখন আপার হাউজে যেতে পারবে। তারপরে আপনি বলেন সংসদে একটা রাবার স্ট্যাম্প তৈরি করা, যে কোনো রাজ্যে আমরা বলছি আর্টিকেল 70 আমরা সংশোধন করব। এই যে নানা সংশোধনের মাধ্যমে আপনার কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে সংসদকে বা রাজনৈতিক দলকে নিয়ে আসা হচ্ছে। সুতরাং এইটা যদি আমরা ন্যূনতম প্র্যাকটিস করতে পারি, কারণ আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেকগুলি সম্ভব না, ন্যূনতম যদি আপনি পারেন, আমার দৃঢ় বিশ্বাস কখন আর ফেসিবাদ এই দেশে জন্ম নেবে। ওই প্রশ্নের উত্তরটা কোনটা? বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগ, এখানে আপনি দেখেন বিচার বিভাগ অলরেডি কিন্তু আমরা পৃথক সচিবালয় আছে। আমি জানি না ডিটেলস ওখানে কি আসলে বলা হয়েছে। আমার মনে হয় নিশ্চয়ই কোনো হয়তো বিচার বিভাগ তো আগে ল মিনিস্ট্রির মুখাপেক্ষ থাকতো, না এখন সচিবালয় হওয়াতে ল মিনিস্ট্রির মুখাপেক্ষ থাকাটা, এটা সবাই তো একমত, ঐক্যমত। এটা যে আলাদা সচিবালয় হবে, আলাদা তারা সব, কিন্তু এই অধ্যাদেশটা তো রহিত হচ্ছে। রহিত না, ওখানে আপনি যদি আমরা তো এখনো আমাদের কাছে বিলটা আসে নাই, বিলটা দেখলে আপনি ডিফারেন্সটাকে এটা আমরা বুঝতে পারবো যে আসলে কোন পয়েন্টে এটাকে আবার রহিত করার না, এটাকে বলছে রেকটিফাই করে আবার উপস্থাপনা। জি, রাশিদুল ইসলাম আপনাদেরও প্রতিনিধি ছিল এই বিশেষ কমিটিতে, আপনাদের কি সুপারিশগুলো ছিল? না, সুপারিশগুলো তো নোট অফ ডিসেন্ট আকারে দেওয়া হয়েছে। এগুলো পর্যালোচনার জন্য অলরেডি আজকে মাননীয় স্পিকার টাইম নির্ধারণ করে দিয়েছেন, সেখানে পর্যালোচনার ভিত্তিতে পেশ করা হবে, এরপরে ডিবেট হবে, এরপরে বিল আকারে আসলে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। এই মুহূর্তে তো আর আমরা বলতে পারছি না, বা যেহেতু বিস্তারিত আছে সেগুলো আমরা বলতে পারছি না। তবে এটা তো সত্য যে যদি আলাদা সচিবালয়ের আওতায় বিচার বিভাগকে নিয়ে আসা হয়, আবার আলাদা একটা নিয়ন্ত্রণের আওতায় চলে আসলো, অর্থাৎ আমরা যেটাকে স্বাধীনকরণের কথা বলছি সেখানে কিন্তু আবার নিয়ন্ত্রণটা থেকে যাচ্ছে, এবং এজন্যই কিন্তু বলা হচ্ছে বারবার অলরেডি দ্বৈততা এবং জটিলতা সৃষ্টি করবে বলে আমরা মনে করছি আর কি। অর্থাৎ আমরা আলটিমেটলি যে বিষয়টা বলতে চাচ্ছি যে প্রসেস, আপনারাও আমাকে একটু ক্লিয়ার করবেন, আপনারাও আলাদা সচিবালয় চান না এমন কিছু? যে অধ্যাদেশটা আছে সেই অধ্যাদেশটাকে আমরা মনে করছি যে কিছু সংস্কার করে হয়তো সমাধান করা সম্ভব, কিন্তু আলাদা একেবারে পরিপূর্ণভাবে যে সচিবালয়ের আওতায় নিয়ে এসে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে উদ্যোগ নেওয়া হচ্ছে, সচিবালয়ের আওতায় না, সেটা হচ্ছে একেবারেই আলাদা সচিবালয়। হ্যাঁ, মানে হচ্ছে সেটা শুধুমাত্র বিচার বিভাগের থাকবে, এবং সেখানে চিফ জাস্টিস সেটা করবেন, এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথাগুলো বলেছে, বিচারক নিয়োগের বিষয়গুলো সেখানে এসেছে, যেটা আগে ল মিনিস্ট্রি দ্বারা প্রভাবিত হতো। সেই জায়গায় কি আপনারা একমত? কি এখনো তাই থাকবে, দেখবেন। আচ্ছা, এখনো তাই থাকবে, নিয়ন্ত্রণটা থাকবেই কিন্তু আলটিমেটলি।
তো আমরা বলছি যে এই যে যেভাবে ধরুন যে কিছুদিন আগে জেলা প্রশাসনে প্রশাসক নিয়োগ করা হলো, সিটি কর্পোরেশনগুলোতে নিয়োগ দেওয়া হলো, পৌরসভাগুলো প্রস্তুত করা হয়েছে, অর্থাৎ এই ধরনগুলো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের জন্য অশনি সংকেত। এবং আমরা ফিল করছি, দেখুন আমরা পজিটিভলি দেখছি বর্তমানে যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু বেশ পজিটিভ ওয়ার্ক করছেন অনেকগুলো, অর্থাৎ আমরা ফিল করছি যে এখান থেকে তারা একটার পর একটা আবার বেরো হয়ে আসবেন, কারণ এগুলো ডিমেরিটসগুলো যখন সামনে আসবে তখন এখান থেকে তারা বের হয়ে আসতে বাধ্য হবেন, নচেত তাদের গভর্নমেন্টকে মানুষ পছন্দ করবে না, জনগণ পছন্দ করবে না। সিভিল সোসাইটিতে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন, আরও সামনের দিকে হবেন, তখন অবশ্যই হয়তো সেখান থেকে ফিরেও আসবেন।